আমার বাড়ির লোকদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করেছি। কেননা যেখানে আমার মা বাবা আমার বিয়ে দিতে চাইছিলেন, আমি সেই মানুষটিকে পছন্দ করতাম না, এবং সারা জীবন একজন অপছন্দের মানুষের সঙ্গে কাটানোর কথা আমি ভাবতেও পারিনি। বিয়ের দিন যখন আমি কনের সাজ নিতে পার্লারে গিয়েছিলাম, তখন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে সেখান থেকে আমি পালিয়ে আমার প্রেমিককে বিয়ে করব। আর আমি করলামও তাই। যখন আমি সাজগোজ করার জন্য পার্লারে গেলাম, তখন সেখান থেকেই আমি পালিয়ে তার সঙ্গে বিয়ে করলাম এবং চিরদিনের জন্য মা বাবার বাড়ি ছেড়ে দিলাম। কেননা আমি জানতাম যে এখন আর তারা আমাকে সেই বাড়িতে মেনে নেবেন না। তাই আমি নিজেই সেই বাড়ি ছেড়ে দিলাম। আমার স্বামী খুব ভালো এবং আমাকে খুব ভালোবাসত, কিন্তু তার বাবা মাও আমাদের বিয়ে মেনে নিলেন না। তাই আমরা দুজনে মিলে একটি ছোট্ট সংসার গড়ে তুললাম। সে আমাকে জীবনের সব রকম সুখ সুবিধা দিয়েছিল। আমিও তাকে খুব ভালোবাসতাম এবং তার সঙ্গে খুব সুখী ছিলাম। বিয়ের 2 বছর পর যখন জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম। তাই আমি প্রথমেই আমার স্বামীর অফিসে ফোন করে তাকে এই খবরটা জানালাম। এই খবর শুনে সেও আমার মতো ভীষণ খুশি হয়ে গেল এবং অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি আসার কথা বলতে লাগল। কিন্তু আমি কি জানতাম সেদিনই সে শেষবারের মতো বাড়ি ফিরছে? যদি আগে থেকে জানতাম, তবে আমি তাকে কখনোই আসতে দিতাম না। সে যখন সন্তানের আনন্দে বাড়ি ফিরছিল, তখনই তার মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আমার স্বামী শেষবারের মতো অন্যের কাঁধে ভর করে বাড়ি ফিরল, চিরতরে আমাকে ছেড়ে যাওয়ার জন্য। আমার সন্তান তখনও পৃথিবীতে আসেনি, অথচ জন্মানোর আগেই সে তার বাবাকে হারিয়ে ফেলল। আর আমি আমার যৌবনের শুরুতেই শুধু বিধবা হলাম না, বরং এই পৃথিবীতে একা হয়ে গেলাম। যারা আমার আপন ছিল তাদের আমি আগে থেকেই ব্যাক করেছি, আর যারা অচেনা তাদের উপর ভরসা করার মতো সময় তখন ছিল না। আমি তখনও তরুণী, তাই কখন কোন পুরুষের খারাপ নজর পড়ে যায় কে জানে। আমি বুঝতেই পারছিলাম না যে এখন কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব। আমার স্বামীর এক দূর সম্পর্কের আত্মীয়া ছিলেন, যাকে আমরা মাসি বলতাম। সেও আমার মতোই একা ছিল। নিজের ভরসার জন্য আমি মাসিকে নিজের কাছে নিয়ে এলাম এবং আমরা 2 নারী মিলে জীবনের গাড়িটা কোনো রকমে ঠেলে নিয়ে যেতে লাগলাম। আমার স্বামীর মৃত্যুর কয়েক মাস পরে আমি একটি শিশুর জন্ম দিলাম, যার ফলে আমার দায়িত্ব আরও অনেক বেড়ে গেল। একজন তরুণী, একা নারী হিসেবে এখন আমার সঙ্গে ছিল একটি ছোট্ট প্রাণ, যার খাওয়া দাওয়ার পাশাপাশি পড়াশোনা আর লালন পালনের সমস্ত দায়িত্ব এখন আমার দুর্বল কাঁধে এসে পড়ল। এমন সময় আমার সেই মাসি আমাকে অনেক সাহায্য করলেন। তিনি বাড়িতে থেকে মেয়ের দেখাশোনা করতেন, আর আমি বাইরে বেরিয়ে নিজের জন্য কাজ খুঁজতে শুরু করলাম এবং খুব শিগগিরই কাছের একটি বেসরকারি স্কুলে আমি শিক্ষকতার চাকরি পেয়ে গেলাম। এভাবেই এখন আমরা কোনো রকমে জীবন কাটাতে লাগলাম। আমার মেয়ের শিক্ষা ধীরে ধীরে বড় হতে লাগল, আর একসময় সে তরুণী হয়ে গেল। আমার মেয়ে অত্যন্ত সুন্দরী ছিল। তার সৌন্দর্য কখনো কখনো আমাকে ভয়ও পাইয়ে দিত, কারণ গরিবের ঘরে সৌন্দর্য অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। আমি আমার মেয়ের লালন পালন এবং পড়াশোনার দিকে খুব মনোযোগ দিতাম, কোনো কিছুতে কোনো অভাব রাখিনি। মেয়েকে বড় করার পর একজন মা হিসাবে আমার শেষ দুশ্চিন্তা ছিল আমার মেয়ের শিক্ষার বিয়ে যেন হয়ে যায়। আমি চাইতাম আমার মেয়ের বিয়ে যেন এমন এক ধনী পরিবারে হয় যেখানে তার বাকি জীবনটা আরামে এবং শান্তিতে কাটে, কেননা এই সংসারে তো শিখা কোনো সুখ পায়নি। আমি আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খোঁজার বিষয়ে স্কুলের সবার কাছে বলে রেখেছিলাম, যদি কোনো ভালো প্রস্তাব থাকে তাহলে যেন অবশ্যই জানায়। একদিন স্কুলে বসে আমি যখন বাচ্চাদের খাতা পরীক্ষা করছিলাম, তখন আমার এক বান্ধবী বিমলা আমার কাছে এসে বলতে লাগল তার বোন তার ছেলের জন্য মেয়ে খুঁজছে। তাদের বাড়ির অবস্থা খুব ভালো, আর ছেলে তার একমাত্র সন্তান। বিমলা আরও বলল, আমি চাই এই সম্পর্কটা তোমার মেয়ের সঙ্গেই হোক। বিমলা এত বিশ্বাসের সঙ্গে বলেছিল যে আমিও খুব খুশি হয়ে গেলাম। তাছাড়া সে আমার বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু, আমাদের একে অপরের বাড়িতে আসা যাওয়াও ছিল। তাই আমি তার কথায় রাজি হয়ে ছেলের পরিবারকে আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ জানালাম। সেদিন আমার মনে হলো এখন আমার দুশ্চিন্তা কমে যাবে, কেননা আমার মেয়ের বিয়ে একটি ভালো ঘরে হবে। পরিবার ধনী, তাই শিখা সেখানে নিশ্চয়ই সুখে জীবন কাটাবে। কিছুদিন পর বিমলার বোন আমাদের বাড়িতে এলেন
এবং আমার মেয়েকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেললেন। তিনি আমাকে একদম সময়ই দিলেন না, একেবারে সরাসরি রাজি করিয়ে নিলেন। ছেলের পরিবার তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দিল, কিন্তু আমার তাতে কোনো আপত্তি ছিল না। এরই মধ্যে কয়েকবার ছেলেটির সঙ্গে আমার দেখা হয়েছে এবং ছেলেটিকে আমার খুব ভালো লেগেছে। এই সম্পর্কের সবচেয়ে বড় কারণ ছিল ছেলেটির পরিবার ছোট এবং বাড়িতে বেশি লোকজন নেই। ছেলেটির বাবা আগেই মারা গিয়েছেন। তাছাড়া সে আমার সবচেয়ে ভালো বন্ধু বিমলার বোনের ছেলে। তাই আমার বিশ্বাস হয়েছিল যে ওদের পরিবার খুবই ভালো, আমার মেয়ে সেখানে নিশ্চয়ই সুখে থাকবে। আমি আমার সারা জীবনের জমানো টাকা দিয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি বিয়েতে কোনো ত্রুটি রাখিনি। মায়ের যা কিছু দেওয়া সম্ভব সব কিছুই দিয়েছিলাম। আশীর্বাদের সঙ্গে নিজের হাতে মেয়েকে বিদায় করলাম। সেদিন আমার মনটা অনেকটা হালকা লাগছিল। মনে হচ্ছিল আমি আমার দায়িত্বটা ভালোভাবেই পালন করতে পেরেছি। মেয়েকে বিদায় দেওয়ার কষ্ট তো ছিলই, কিন্তু এটা তো প্রত্যেক মাকেই একদিন না একদিন সহ্য করতে হয়। মেয়ে তো পরের ঘরের হয়, তাকে একদিন স্বামীর বাড়ি যেতেই হয়। বিয়ের পর আমার মেয়ে ২-৩ বার বাপের বাড়ি এসেছিল। তখন তার মুখে যে আনন্দের আলো দেখেছিলাম, তাতে আমি বুঝে গেছিলাম যে সে তার সংসারে সুখী। আমার খুব ভালো লাগছিল যে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে এবং আমার মেয়ে বিয়ে হয়ে শান্তিতে আছে। কিন্তু কয়েক মাস পর যখন আমার মেয়ে আমাকে দেখতে এলো, তখন সে এমন একটি কথা বলল যা শুনে আমি অস্থির হয়ে গেলাম। কেননা সে জানালো যে সে শাশুড়ির সঙ্গে গ্রামে চলে যাচ্ছে, কারণ তার স্বামীকে কাজের জন্য বাইরে যেতে হবে এবং এত বড় শহরে শাশুড়ির সঙ্গে একা থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই তারা নিজেদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবে। এই খবর শুনে আমার খুব কষ্ট হলো, কেননা আমি আমার মেয়েকে কোনোদিন নিজের থেকে এত দূরে পাঠাইনি। কিন্তু আর কোনো উপায়ও ছিল না। তাই আমি মন শক্ত করে তাকে বিদায় দিলাম এবং সেও হেসে বিদায় নিয়ে শাশুড়ির সঙ্গে গ্রামে চলে গেল। তার যাওয়ার পর কয়েকদিন আমার খুব মন খারাপ হয়েছিল, কিন্তু শিখা প্রতিদিন আমার খবর নিত, তাই আমার দুঃখ কিছুটা কমে গেল। একদিন শিখা জানালো সে মা হতে চলেছে। এই খবর শুনে আমি খুব খুশি হলাম এবং প্রতিদিন ফোনে শিখার খবর নিতে লাগলাম। কিন্তু কিছুদিন পর থেকে তার ফোন আসা কমে গেল। আমি ফোন করলে সবসময় তার শাশুড়িই ফোন ধরত এবং বলতো তার শরীর ভালো আছে, এখন সে পুরো বিশ্রামে আছে, তাই আমি তাকে বেশি বিরক্ত হতে দিই না। আপাতত ও বিশ্রাম করছে, তাই পরে আপনার সঙ্গে কথা বলবে। ওর শাশুড়ির কথা বলার ভঙ্গিতে আমি সত্যিকারের মায়ের মতো মমতা অনুভব করতাম এবং আমি ভগবানকে ধন্যবাদ দিতাম যে আমার মেয়ে এমন একজন শাশুড়ি পেয়েছে যিনি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। কিন্তু এক রাতে এমন একটি খবর এলো যা আমার পুরো দুনিয়া উল্টে পাল্টে রেখে দিল। সেদিন রাতে আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফোন এলো যে আপনার মেয়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে এবং সে মারা গেছে। এই খবর আমার কাছে এক প্রচণ্ড ঝড়ের মতো ছিল এবং আমি কিছুই বুঝতে পারছিলাম না। যখন একটু হুঁশ এলো, তখন আমি বুক চাপড়ে কান্না করতে লাগলাম। শিখা আমার একমাত্র সন্তান, সেই আমার সবকিছু। ও ছাড়া এই দুনিয়াতে আমার আছেই বা কে? আমি এত কেঁদেছিলাম যে আমার গলা শুকিয়ে গিয়েছিল, ঠোঁট ফেটে গিয়েছিল। আমি অন্তত শেষবারের মতো তাকে দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো মেয়ের গ্রামের বাড়ির ঠিকানাও জানতাম না। ফোন করলেও শাশুড়ি যেন আমার প্রাণ ছাড়ানোর মতো ভঙ্গিতে গ্রামের ঠিকানা বলল এবং দ্রুত ফোন কেটে দিল। আমি তখন মেয়ের শোকে পাগলের মতো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও আমি কোনো রকমে নিজেকে সামলে গ্রামে পৌঁছালাম। ফোনে আমি মেয়ের শ্বশুরবাড়ির লোকদের অনুরোধ করেছিলাম যে তারা যেন মেয়ের শেষকৃত্য দেরিতে করে, কারণ আমি অন্তত শেষবারের মতো তাকে দেখতে চাই। আমি যখন আমার মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছালাম, তখন পুরো বাড়ি মানুষের ভিড়ে পূর্ণ ছিল। কিন্তু একটা বিষয় আমাকে অবাক করছিল যে আমার মেয়েকে আলাদা একটি ঘরে রাখা হয়েছিল এবং তাকে একটা মোটা কম্বলের মধ্যে জড়িয়ে রাখা হয়েছিল। আমি শিখাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম, কেননা স্বামীর মৃত্যুর পরে শিখাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল, আর আজ সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমি প্রচণ্ড কান্না করছিলাম। কিছু মহিলা আমাকে শিখার কাছ থেকে সরিয়ে দিল এবং বলল, শেষকৃত্যের সময় হয়েছে, সকলকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আমি কোনায় অচেতনের মতো বসেছিলাম আর আমার মেয়ের চিতায় ওঠানোর প্রস্তুতি চলছিল। ঠিক তখনই এক দাসী আমাকে জল দেওয়ার অজুহাতে কাছে এলো এবং সে আমার কানে ফিসফিস করে বলল, আপনি আপনার মেয়ের সঙ্গে ওই ঘরে 5 মিনিট একা থাকুন।
তার কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল। আমার মনে হলো নিশ্চয়ই আমার মেয়ের মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে। আমি দ্রুত নিজেকে সামলে শিখার শাশুড়িকে বললাম, আমার মেয়ে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে, তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, দয়া করে আমাকে শুধু 5 মিনিটের জন্য আমার মেয়ের সঙ্গে একা থাকতে দিন। আমি একটু শান্তভাবে তার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। শিখার শাশুড়ি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর কিছু একটা ভেবে আমাকে আমার মেয়ের ঘরে ঢুকতে দিলেন এবং ঘরের সব মহিলাকে বাইরে যেতে বললেন। এখন ঘরে শুধু আমি আর আমার মেয়ে শিখা ছিলাম। আমি এখনও জোরে জোরে কাঁদছিলাম। মনে হচ্ছিল যেন আমি আমার মেয়েকে নিজের বুকের মধ্যে চেপে রাখি। ঠিক তখনই ঘরের পেছনের জানালা দিয়ে সেই দাসী ঘরে ঢুকল। আমি তো তারই অপেক্ষায় ছিলাম, কেননা একমাত্র সেই জানত আমার মেয়ের মৃত্যুর আসল রহস্য। আমি দ্রুত তার কাছে গিয়ে বললাম, প্লিজ আমাকে তাড়াতাড়ি বলো, তুমি আসলে কি বলতে চাও? দাসী আমার কানে ফিসফিস করে বলল, তোমার মেয়ে শিখা এখনও বেঁচে আছে। যদি বিশ্বাস না হয় তুমি নিজেই দেখে নিতে পারো। আমার নিজের কান কি আমার বিশ্বাস হচ্ছিল না, তাই আমি আবার শিখার মুখের দিকে তাকালাম। তার ঠোঁট ও মুখ একেবারে নীলছে হয়ে গিয়েছিল। শরীর একেবারে ঠান্ডা, জীবিত থাকার কোনো চিহ্নই নেই। কিন্তু তবুও আমি দাসীর কথাকে অস্বীকার করতে পারলাম না, কেননা এমন ভয়াবহ সময়ে একজন মহিলা একজন মায়ের সঙ্গে এমন নিষ্ঠুর রসিকতা করবে কেন? আমি আবার শিখাকে পরীক্ষা করলাম, তার জিহ্বা দেখলাম, তার ঠোঁটের কাছে আমার কান রাখলাম। অনেক খোঁজার পর আমার মনে হলো শিখার খুব হালকা শ্বাস চলছে। দাসী সত্যিই বলেছিল, আমার মেয়ে বেঁচে আছে। কিন্তু আমি কি করব? এরা নিশ্চয়ই আমার মেয়েকে এমন কিছু খাইয়েছে যাতে তার শরীর ঠান্ডা আর নীলচে হয়ে গেছে। এখন আমি কি করব? কিভাবে এই দুষ্ট লোকদের হাত থেকে আমার মেয়েকে বাঁচাবো? আমার পাশে তো কেবল এই দাসীই আছে যে আমাকে সাহায্য করতে পারে। আমি তাড়াতাড়ি তার কাছে গেলাম এবং তার সামনে হাত জোর করে বললাম, প্লিজ আমার মেয়েকে বাঁচাতে আমাকে সাহায্য করুন। আমি আপনার এই উপকার সারা জীবনে ভুলব না। সঙ্গে সঙ্গে আমি আমার হাতে থাকা সোনার বালা খুলে তার হাতে দিলাম। এটা ছিল আমার স্বামীর শেষ স্মৃতি, যা আমি সবসময় হাতে পড়ে থাকতাম। আমি তাকে বললাম, তুমি আমার মেয়েকেই জানালা দিয়ে বের করে নিয়ে যাও এবং কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দাও। দাসী, যার নাম ছিল মঞ্জু, সে নিজের আঁচলের ভেতর থেকে একটা ছোট মোবাইল বের করল এবং কাউকে ফোন করে ঘরের জানালার নিচে আসতে বলল। 2 মিনিটের মধ্যেই জানালার নিচে দুজন মহিলা এসে দাঁড়ালো। আমি আর মঞ্জু মিলে শিখাকে জানালা দিয়ে নামিয়ে দিলাম এবং সেই 2 মহিলা শিখাকে নিয়ে চলে গেল। আর শিখার জায়গায় আমি নিজেই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। আমি চাইলে মঞ্জু এবং শিখার সঙ্গে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার নিজের জীবনের পরোয়া তখন ছিল না। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে এই লোকেরা আমার শিখার সঙ্গে কি করেছে। মঞ্জু আমাকে অনেক বোঝালো যে আপনিও এখান থেকে পালিয়ে যান, নাহলে এরা আপনার ক্ষতি করতে পারে। যদি আপনি সত্যিটা জানতে চান আমি পরে আপনাকে বলবো। কিন্তু আমি মঞ্জুকে বললাম, না, আমি এই লোকগুলোকে হাতে নাতে ধরতে চাই। আমরা এইসবই বলছিলাম, হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। মঞ্জু দ্রুত আমার মুখ ভালোভাবে কাফন দিয়ে ঢেকে দিল এবং তারপরে বাইরে গিয়ে সবাইকে বলল, বৌরানীর মা শেষবারের মতো মেয়ের সঙ্গে দেখা করে জানালা দিয়ে চলে গেছেন। সবচেয়ে আগে শিখার শাশুড়ি ঘরে এলেন এবং তিনি অবাক হয়ে বললেন, জানালা দিয়ে কেন গেল? দরজা দিয়েও তো যেতে পারত। মঞ্জু সঙ্গে সঙ্গে উত্তর দিল, মালকিন, বৌরানীর মা খুব রাগ করে গেছেন। তিনি বলে গেছেন যে এখন থেকে আমার আর এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা আমার মেয়ের খেয়াল রাখেনি বলেই সে মারা গেছে। তাই আমি আর কখনো এদের মুখও দেখতে চাই না। তাই তাদের সামনে দিয়ে না গিয়ে জানালা দিয়ে চলে যাচ্ছি। মঞ্জুর মুখ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে শিখার শাশুড়ি আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা শুরু করল। আমি ভেতর থেকে সব কথা চুপচাপ শুনছিলাম। আগে আমার সামনে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, আর এখন কি ভয়ানক বিষ ছড়াচ্ছে। আমি অপেক্ষা করছিলাম যেন সময় মতো সবার সামনে সত্যটা ফাঁস করতে পারি এবং হাতে নাতে ধরতে পারি। তারা কিছু না করেই তথাকথিত শেষকৃত্যের জন্য আমাকে নিয়ে বেরিয়ে গেল। এরপরে আমার জন্য চিতা প্রস্তুত করা হচ্ছিল। এখন আমার ভীষণ ভয় লাগছিল, কেননা আমার আর কোনো পথ খোলা ছিল না। যদি আমি এভাবেই শুয়ে থাকি তবে তারা আমাকে চিতার ওপর তুলে সত্যি সত্যিই আগুন জ্বালিয়ে দেবে।
আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি এই চিন্তাই করছিলাম, তার মধ্যেই তারা আমাকে চিতার উপর শুইয়ে দিল এবং চিতায় আগুনও ধরিয়ে দিল। কিন্তু তারপর হঠাৎ না জানি কি হলো, আমার তথাকথিত শেষকৃত্যে যত লোক এসেছিল তারা হঠাৎ সবাই ভয় পেয়ে চিৎকার করছিল। ঠিক তখনই মঞ্জু আমাকে চিতা থেকে টেনে নামিয়ে নিল। বাইরে থাকা লোকজনের ভিড় তখনও ভয়ে কাঁপছিল। মঞ্জু আমাকে টেনে দ্রুত একটি ফাঁকা জায়গায় নিয়ে গেল। আমি তখনও ভয়ে কাঁপছিলাম। সে আমাকে তাড়াতাড়ি জল খাওয়ালো এবং বলল, আমি সকলকে ফোন করে বলেছিলাম যে শিখা বৌরানীর ভূতকে আমি ঘরে দেখেছি, তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। এ কথা শুনে সবাই ভয়ে পালিয়ে গেছে। আমার শ্বাস কিছুটা স্বাভাবিক হলে মঞ্জু আমাকে নিয়ে একটি কুঁড়ে ঘরে গেল, যেখানে সে আমার মেয়েকে লুকিয়ে রেখেছিল। আমি মঞ্জুর পায়ে পড়ে গেলাম, কেননা সে আজ আমার এবং আমার মেয়ে শিখার জীবন বাঁচিয়েছে। এরপরে আমি মঞ্জুকে বললাম, মঞ্জু, আমাকে সব সত্যি বলো, এরা আমার মেয়েকে কেন মারতে চাইছিল? তখন মঞ্জু বলল, দিদি, যেদিন থেকে শিখা শ্বশুরবাড়িতে এসেছে সেদিন থেকেই আমি দেখছি তার শাশুড়ি প্রতিদিন দুধের মধ্যে কিছু মিশিয়ে শিখাকে খাওয়াতো। একদিন আমি জিজ্ঞেস করলে তিনি রেগে গিয়ে বললেন, এটা আমার বৌমা আর তার হবু সন্তানের স্বাস্থ্যের জন্য ভালো, এটা খেলে শিখা সুস্থ সবল বাচ্চার জন্ম দিবে। এ কথা শুনে তখন আমি চুপ করে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ধীরে ধীরে শিখার শরীর খারাপ হতে শুরু করল। তারপর একদিন শিখার বাচ্চাও নষ্ট হয়ে গেল। তখনই আমার মনে সন্দেহ হলো যে নিশ্চয়ই দুধে যা মিশিয়ে খাওয়ানো হচ্ছে সেটা কোনো ভালো ওষুধ নয়, বরং এমন কিছু যা ভেতর থেকে শিখার শরীরের ক্ষতি করছে। শিখার সন্তান নষ্ট হওয়ার পরও তার শাশুড়ি থামেননি। তিনি প্রতিদিন একইভাবে সেই পাউডার খাওয়াতে থাকলেন। তখনই আমি নিশ্চিত বুঝলাম যে তিনি শিখাকেও মেরে ফেলতে চাইছেন। তখন আমি নিজের গ্রাম থেকে একটি বিষাক্ত ভেষজ সংগ্রহ করলাম। এটা খেলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়, গা নীলচে হয়ে যায়, দেখি মনে হয় মানুষ মারা গেছে। কিন্তু এর চিকিৎসা করলে মানুষকে আবার বাঁচানো যায়। আমি শিখার জীবন বাঁচাতে সেই ভেষজ শিখাকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তার শরীর নীলচে এবং ঠান্ডা হয়ে যায়। শিখার শাশুড়ি ভেবেছিলেন শিখা মারা গেছে, এভাবে আমরা তাকে বাঁচাতে চাইছিলাম। সবকিছু বলার পরে মঞ্জু চুপ করে গেল। আর মঞ্জুর গল্প শোনার পর আমার শরীর কেঁপে উঠল। আমার মেয়ের সঙ্গে এই মানুষগুলোর কি এমন শত্রুতা ছিল যে তারা আমার মেয়েকে মেরে ফেলতে চাইছিল? আমি কিছুই বুঝতে পারছিলাম না। দুদিন পর্যন্ত মঞ্জু আমার মেয়ের চিকিৎসা করল। তারপরে শিখা পুরোপুরি সুস্থ হয়ে গেল। শিখা সুস্থ হলে গভীর রাতে তাকে নিয়ে আমি আমার বাড়িতে চলে এলাম। আমি এখনো পর্যন্ত তাকে লুকিয়ে রেখেছি, কাউকেই জানাইনি যে আমার মেয়ে এখনো বেঁচে আছে। আমি ঠান্ডা মাথায় ভাবছিলাম যে এখন আমার কি করা উচিত। আমি শিখাকে সব কথা জানালে ওর তো বিশ্বাসই হচ্ছিল না। সে বলতে লাগল, মা, আমার শাশুড়ি তো কখনোই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি, সবসময় আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। যদিও ধীরে ধীরে আমার শরীর খারাপ হতে শুরু করে আর আমার বাচ্চাও নষ্ট হয়ে যায়, তারপরেও আমার শাশুড়ি আমার পাশে ছিলেন। কিন্তু আমি কি জানতাম যে দুধকে আমি অমৃত ভেবে খাচ্ছিলাম সেই দুধই আমার জীবন নিতে চলেছিল। আমি তো রূপমকে মন থেকে ভালোবেসেছিলাম, রূপমও আমাকে অনেক ভালোবাসত। তাই মা, আমার মনে হয় রূপম এই সবের মধ্যে জড়িত না। আমার মনে হয় রূপম এখনও আমাকে ভালোবাসে, তাই রূপমকে আমার ফোন করা উচিত। কিন্তু আমি শিখাকে থামালাম, কেননা আমি তখনও পুরোপুরি নিশ্চিত না যে রূপম সত্যি সত্যিই শিখাকে ভালোবাসে কিনা বা এই পুরো ষড়যন্ত্রে তার কোনো হাত ছিল কিনা। একদিন আমি বাজারে গিয়েছিলাম, সেদিন আমি সেখানে যা দেখলাম তাতে আমি হতবম্ব হয়ে গেলাম, কেননা আমি রূপমকে দেখলাম সে আরেকটি মেয়ের হাত ধরে ঘুরছে। তার মুখে এক অদ্ভুত আনন্দ ছিল, তার মুখে শিখাকে হারানোর কোনো কষ্ট ছিল না। রূপমের এই আনন্দ দেখে আমার মনে হলো এই পুরো ঘটনার সাথে সেও জড়িত। এবার আর আমি চুপ করে বসে থাকতে পারলাম না, কেননা আমি এত সহজে তাদের ছেড়ে দিতে পারি না যারা আমার মেয়েকে মারতে চেয়েছিল। তাই আমি সরাসরি থানায় গেলাম এবং পুরো ঘটনা পুলিশকে বললাম। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল এবং আমি পুলিশকে নিয়ে রূপমের গ্রামে পৌঁছালাম। প্রথমে রূপমের মা আমাকে পুলিশের সঙ্গে দেখে চমকে উঠলেন, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। পুলিশ যখন সবকিছু তার সামনে খুলে বলল, তখন তিনি স্পষ্ট অস্বীকার করলেন এবং বলতে লাগলেন, আমি তো আমার বৌমাকে খুব ভালোবাসতাম, তার যত্ন করতাম। তার মৃত্যু একেবারেই স্বাভাবিক ছিল, আমরা তার সঙ্গে খারাপ কিছুই করিনি। গ্রামের লোকেরাও সাক্ষ্য দিল যে রূপমের পরিবারের সবাই খুব ভালো, তারা সকলের সাহায্য করে এবং কারো জীবন নিতে পারে না। কিন্তু পুলিশ কারো কথাই বিশ্বাস করল না এবং তারা পুরো বাড়ি তল্লাশি শুরু করল।
তারপর শিখার শাশুড়ির ঘর থেকে সেই ওষুধ পাওয়া গেল, যা সে প্রতিদিন শিখাকে খাওয়াতো। সম্ভবত তার বিশ্বাস ছিল যে এই নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে আসবে না, তাই সে এটা লুকানোর প্রয়োজন মনে করেননি। এই পুরো ঘটনাটা ছিল একটা পরিকল্পনার অংশ। যখন রূপমের মা পুরো ঘটনাটা বললেন, তখন আমি কেঁপে উঠলাম, আর আমার ২০ বছর আগের পুরনো ক্ষত আবারও তাজা হয়ে উঠল। রূপমের মা বলতে লাগলেন, ২০ বছর আগে যখন তোমার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক হয়েছিল, তখন আমরা সবাই খুব খুশি ছিলাম। অনেক কষ্টে আমাদের ভাই বিয়ের জন্য রাজি হয়েছিল। সে আমাদের একমাত্র ভাই ছিল। তার সুখ আমাদের কাছে অনেক মূল্যবান ছিল। আমার ভাই দেবু তোমাকে একবার দেখেছিল এবং তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিল। সে বলেছিল, যদি বিয়ে করি তবে এই মেয়েকেই করব, না হলে করব না। এরপর তোমার সঙ্গে তার সম্পর্ক ঠিক হয়। ভাই সবসময় তোমার কথা বলতো, কিন্তু তুমি ওকে একদম পাত্তা দিতে না, ওকে ইগনোর করতে। একদিন ভাই যখন তোমার হাতে আংটি পরিয়ে তোমার হাতে চুমু খেয়েছিল, তখন তুমি ভাইয়ের মুখে জোরে একটা থাপ্পড় মেরেছিলে এবং বলেছিলে যে তুমি ভাইকে ঘৃণা করো এবং তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই ভাইকে বিয়ে করতে চাও না। এই আঘাতটাই আমার ভাই নিতে পারল না এবং সে আত্মহত্যা করল। আমরা এই ধাক্কাটা সহ্য করতে পারিনি, তাই আমি আর বিমলা তখনই ঠিক করেছিলাম যে আমরা আমাদের ভাইয়ের বদলা নেব। তুমি পালিয়ে তোমার প্রেমিককে বিয়ে করে নিলে, আর আমার ভাই আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেল। আমাদের বৃদ্ধ মাও ভাইয়ের শোকে মারা গেলেন। আমরা আমাদের একমাত্র ভাইয়ের এই কষ্ট ভুলতে পারিনি। তারপর তোমার বিয়ের পরে তোমার স্বামীর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা কোনো দুর্ঘটনা ছিল না, সেটা ছিল একটা পরিকল্পিত চক্রান্ত। তোমার স্বামীর মৃত্যুর পরেও আমরা শান্তি পাইনি। আমরা তো তোমাকে ধীরে ধীরে কষ্ট পেয়ে পেয়ে মরতে দেখতে চেয়েছিলাম। তোমার জীবনে একমাত্র ভরসা ছিল তোমার মেয়ে। আমরা তোমার কাছ থেকে সেটাও ছিনিয়ে নিতে চেয়েছিলাম। তাই তো বিমলা, তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে করিয়ে দিয়েছিল। এরপরে আমি তোমার মেয়েকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিইনি। শিখার শাশুড়ির মুখ থেকে এই সব কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। স্বামীকে মনে করে আমি কান্নায় ভেঙে পড়লাম। ঠিক তখনই মঞ্জু আমার মেয়েকে নিয়ে সেখানে এলো। আমি পুলিশের সামনে পুরো ঘটনা জানালাম, যে কিভাবে আমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছি। সবকিছু প্রকাশ পেয়ে গেলে অপরাধীরা তাদের অপরাধের শাস্তি পেল, আর আমার মেয়েও তাদের হাত থেকে মুক্তি পেল। কিন্তু আমার নির্দোষ স্বামী কোনো দোষ ছাড়াই এই পৃথিবী থেকে চলে গেল। সেই কষ্ট আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলালাম, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে শিখাকে সামলাবে কে? শিখার সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। সে রূপমকে সত্যিকারের ভালোবেসেছিল, আর ভালোবাসা যখন ভেঙে যায় তখন সেই কষ্ট খুব ভয়ানক হয়। আমার মেয়ে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু আমি তাকে সবসময় সাহস দিতাম। কিছুদিন পরে শিখা চাকরি পেয়ে গেল, আর আমাদের মা মেয়ের জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। আমি সেই দিনের অপেক্ষা করছি যেদিন শিখা আমার কথা শুনে আবার নতুন করে সংসার করবে। তবে এবার আমি ঠিক করেছি যে ছেলেটি ধনী না হলেও চলবে, কিন্তু তাকে আমার মেয়েকে সত্যিকারের ভালো